বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখানে থাকুন না কেন সবাই ভালো থাকুন। আশা করি সবাই ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে ভালো থাকতে পারি। আমি অ্যাডভোকেট আব্দুল হান্নান খান, শরীয়তপুর ডিস্ট্রিক্ট বার এবং ঢাকা বার আমার মাদার বার। আমি দুই বাড়ি, আমার মেম্বারশিপ নাম্বার আছে, দুই বাড়ি আমি ওকালতি করি। আমি প্রায়শই আইন বিষয়ে লাইভ ভিডিওতে আসি এবং আইনের বিভিন্ন টপিকস নিয়ে আমি আলোচনা করি, এটা আপনারা জানেন সবসময়। তো আজকের আলোচ্য বিষয়, মোকদ্দমার আলোচ্য বিষয়, এমন একটা মোকদ্দমা নিয়ে আলোচনা করিব যে মোকদ্দমা এখন দেশে মেসাকার হয়ে গেছে। কথা নাই, বার্তা নাই, সময় নেই, অসময় নেই, সত্য মিথ্যার কোনো যাচাই নেই। মানুষ এমন একটা মামলা, যে মামলা মানুষ করার জন্য অস্থির হয়ে যায়। মানুষ কোটি কোটি মামলা, যেই মামলাটা হলো যৌতুক মোকদ্দমা। সেই যৌতুক মামলা নিয়ে আজকে আলোচনা করিব। তো যৌতুকটা কি সেটা একটু আলোচনা করি। যৌতুক হলো যে কোনো স্বামী স্ত্রীর বিষয়ক একটা ব্যাপার, আর এই উভয়ের মধ্যেই দ্বন্দ্ব হয়, কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়, দ্বন্দ্বের একটা খারাপ পর্যায়ে যায়। দ্বন্দ্ব করতে করতে একটা পর্যায়ে তারা খুব হয়তো কার দোষ বেশি, কারো দোষ কম। তো আসলে যৌতুক মামলাটা স্ত্রী করে আমাদের সমাজে। হয়তো যৌতুক মামলাটা স্বামীও করতে পারে, স্বামীর কাছেও কেউ যৌতুক চাইতে পারে, চায়, অ্যাভেলেবেল চায়, কিন্তু মামলাটা করে গিয়ে স্ত্রী। স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ। তো সেই বিভিন্ন ইস্যু নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব বিবাদ হয়ে থাকে। আর একসাথে থাকলে, দীর্ঘদিন সংসার করলে, বা একই বেডে থাকলে, একই জায়গায় থাকলে, দুই দেহের একই প্রাণ, দুই দেহের এক প্রাণ, যেটা কোয়ান্টাম তত্ত্বে বলা হয়। কিন্তু সেইটা হলো স্বামী স্ত্রী বা গুরু শিষ্য বা বন্ধু বান্ধবী, দুইজনের মধ্যে যে অন্তরঙ্গ সম্পর্ক, সেটা স্বামী স্ত্রীর মধ্যে সেই তুলনাও দেওয়া যায়। কিন্তু তারপরেও, এত সম্পর্ক থাকার পরেও ছোটোখাটো ইস্যু নিয়ে তারা একটা দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হয়, একটা পর্যায়ে গভীরে যায়। তো সেই ইস্যু নিয়ে আসলে সমাধানে আসতে পারে না। সমাধানে না এসে স্ত্রী কী করে, একটা মিথ্যা যৌতুক মামলা করে দেয়। সেই যৌতুকটা কি? যৌতুক হলো যে এই দ্বন্দ্ব বিবাদের মধ্যে যদি স্বামী স্ত্রীর কাছে অর্থ চায়, অর্থ দাবি করে, সেটা বিবাহের সময়েও করতে পারে, বিবাহের পরেও করতে পারে। যে বিবাহের সময়, বিবাহের বিষয়টা হলো যে কনে এবং বর পক্ষ যখন উভয় পক্ষের দেখাশোনার মাধ্যমে, কিংবা যেটাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলা হয়, অ্যারেঞ্জ ম্যারেজে কোনো বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপতি সবাই থাকে। আর লাভ ম্যারেজ হলো কেউ থাকে না। তো যেই ম্যারেজই হোক না কেন, সেখানে কিন্তু একটা দেনমোহর ধার্য করিয়া একটা বিবাহ সম্পন্ন হয়। সেটা কম হোক, বেশি হোক, 1 টাকা হোক, 1 লাখ টাকা হোক, 1 কোটি টাকা হোক, 20 কোটি টাকা হোক। আর এখন তো দেনমোহর, মোহরানা কোটি কোটি, লক্ষের উপরে কোটি কোটি। এখন আর
নারীদের অধিকার সীমাহীন অধিকার, তাদের চাওয়া পাওয়া, তাদের দেনমোহর এখন লাখের নিচে নাই, লাখের উপরে এবং কোটি কোটি ভাগই বেশি। তো মহারানা, বিবাহ, যৌতুক, এই তিনটা বিষয়ে আসলে একটা আরেকটার সাথে রিলেটেড, একটার সাথে আরেকটা এসে পড়ে। তো বিবাহের সময় একটা দেনমোহর করে, যেই টাকাটা স্ত্রীকে দিতে হবে। বিবাহ করলে স্ত্রীকে সাথে সাথে দিতে হবে, কাবিননামা করার সাথে সাথে যেই টাকাটা দিয়ে দিতে হবে, সেটা 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ, যাই হোক, সেই টাকাটা কাবিননামা হওয়ার সাথে সাথে স্ত্রীকে দিয়ে দিতে হবে। তারপর তার সাথে সংসার করতে হবে, তার সাথে একসাথে থাকতে হবে। টাকাটা বিবাহ করার সাথে সাথেই, টাকা না দেওয়া পর্যন্ত ওই স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে না। আর সেটা হলো ইসলামিক নিয়ম, ইসলাম ধর্মের যেটা উল্লেখ আছে। কিন্তু স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কাবিন হওয়ার সাথে সাথেই বা পরের দিন বা 1 মাস পরে, 2 মাস পরে যখন উঠিয়ে নেয়, তাকে আনুষ্ঠানিকভাবে যখন উঠিয়ে নেয় বা একসাথে থাকতে শুরু করে, তখন কিন্তু সে কিছু একটা গিফট দেয় বা দেনমোহর হিসেবে 1 কোটি টাকা আছে বা 1 লাখ টাকা আছে, 5,000 টাকার একটা গিফট দিল বা একটা কিছু দিল, যে আমার কাছে আর তো নাই, এখন আমাকে মাফ করো। বা স্ত্রী নিজের স্বেচ্ছা, নিজের থেকে হয়তো বলে যে আমি তোমাকে মাফ করে দিলাম। হয়তো এমন কেউ বলে না যে ঠিক আছে আমাকে দেওয়া লাগবে না, দেনমোহরের টাকা এই মুহূর্তে দেওয়া লাগবে না। তো মহারানা তো স্ত্রীকে দিতে হবে, দেওয়ার পরে তাকে টাচ করতে হবে, তার সাথে থাকতে হবে, সংসার করতে হবে। কিন্তু আমাদের সমাজে সেটা আসলে হয় না, কারণ এখানে উভয় পক্ষেরই কম বেশি দোষ ত্রুটি আছে। কারণ আমার সামর্থ্য আছে যে আমি আজকে কাবিন করব, আজকে আমি বউকে নিয়ে সংসার করব, আজকে আমি উঠিয়ে নিয়ে যাব, আমি থাকবো বউর সাথে। তো আমার তো এই মহারানার টাকা কাবিন হওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে। এখন এখানে যদি আমার সামর্থ্য আছে, আমি নগদ টাকা, আমি বিয়ের বাজার যেটা আছে, সেই বাজার আমি 50,000 টাকার করলাম বা 1 লক্ষ টাকার করলাম, করার পরে আমি সোনা গহনা যা আছে সেগুলো মিলিয়ে আমি হয়তো 3 লাখ, 5 লাখ টাকার করলাম। এখন আমার নগদ টাকা নেই, নগদ টাকা আমি সর্বোচ্চ 2-4 হাজার, 5,000, 10,000 টাকা আমার কাছে আছে, বা গিফট মিলিয়ে আমি সব মিলিয়ে 5,000, 10,000 টাকার সব মিলিয়ে আমি দিতে পারবো। এখন মহারানা তো বেঁধেছে 10 লক্ষ টাকা, আমি বিয়ের বাজার অলরেডি 5 লক্ষ বা 10 লক্ষ টাকার সোনা গহনা সহ সব কিছু, স্বর্ণালঙ্কার সহ আমি করে ফেলছি। এবং অন্যান্য খাওয়ান দাওয়ান, যেই আপ্যায়নের বিষয়, আমি সব মিলিয়ে আমার 10 লাখ টাকা অথবা 5 লাখ টাকা সব মিলিয়ে আমার খরচ হয়ে যাবে, আমার স্ট্যাটাস অনুযায়ী খরচ হয়ে যাবে। এখন আমার মহারানা তো আরও 5 লক্ষ টাকা বেঁধেছে, যা আমার হয়তো আমার জমি বিক্রি করলে হবে না, বাবার থেকে যা পৈতৃক সূত্রে পাবো তা বিক্রি করলে হয়তো এখন এই মুহূর্তে 5 লক্ষ টাকা হবে না। এমন অনেক আছে যে পৈতৃক সূত্রে সে 1 লক্ষ টাকার সম্পত্তিও পাবে না, কিন্তু তার দেনমোহর 5 লক্ষ টাকা। আর পৈতৃক থেকে তো এটা দেওয়া কোনো নাই, এটা পিতা মারা গেলে তার ওয়ারিশ সূত্রে সেটা যদি পায়, সে সেটা বিক্রি করে দিতে পারে, কিন্তু মহারানা আদায় করতে পারে। কিন্তু এখন তো পিতার সম্পত্তি পিতারই, হ্যাঁ। বরের যদি নিজের ইনকাম থাকে, স্বামীর নিজের ইনকাম থাকে, সেখান থেকে সে মহারানা দিতে পারে। এখন মহারানা তো তার কাছে মহারানা পরিশোধের জন্য যে অর্থ 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা অর্থ মহারানা ধার্য করা হয়েছে, সেই টাকা তো স্বামীর কাছে নাই, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু বাকি থেকে যায়। এখন আমার সামর্থ্য আছে 10,000 টাকা দেওয়ার বা 5,000 টাকা দেওয়ার, এই বিবাহের সমস্ত কার্যক্রম শেষ করার পর, অনুষ্ঠান শেষ করার পর, খরচ করার পর আমি 5,000 টাকা দিতে পারবো নগদ। কিন্তু সেটা আমাকে ধার্য করা হয়েছিল 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা। এটা একটা নারীদের একটা বিজনেস হয়ে গেছে। এটা বিভিন্ন সংস্থায়, বিভিন্ন বিশ্বের বিভিন্ন সংস্থায় আপনারা জানেন যে এটা উল্লেখ করা হয়েছে, এটা এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে এটা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। তো যাই হোক, এখন মহারানা